শুধু ঝিঝি পোকার ডাক। বারান্দার রেলিংয়ের পাশে বসে আছে ঈশা, হাতে ফোন, চোখে ঘুম নেই, তাই ফেসবুকে রিলস দেখছে। হঠাৎ টিং করে মেসেঞ্জারে নোটিফিকেশন আসছে। মেসেজ রিকোয়েস্ট, অচেনা আইডি, নাম ডার্ক প্রিন্সেস 99, প্রোফাইলে একটা সানগ্লাস পরা ছেলের ছবি। ঈশা কিউরিসিটি নিয়ে মেসেজটা ওপেন করলো। হে মিস, ঘুমাচ্ছেন? ঈশা কি মনে করে রিপ্লাই দিল, আরে না, ঘুমাচ্ছি না, রাস্তায় দাঁড়িয়ে লাল পানি বিক্রি করছি, লাগলে বলেন ডেলিভারি দিয়ে আসি। ওপাশ থেকে সাথে সাথে রিপ্লাই আসে, মিস লাল পানিওয়ালি, তুমি সবসময় এমন তেরা কথা বলো কেন? একটু মিষ্টি করে কথা বলতে পারো না? ঈশা রিপ্লাই করলো, আপনি আমার লাং লাগেন যে আপনার সাথে মিষ্টি কথা বলবো? তুমি চাইলে শুধু লাং না, ভাতারও হতে পারি। জেগে জেগে স্বপ্ন দেখতে থাকেন মিস লালপানিয়নি, তোমাকে নিয়ে তো স্বপ্ন অলরেডি দেখে ফেলেছি। ও আচ্ছা আচ্ছা, তা দেখতে থাকেন কেমন? মিস লালপানিয়লি ফ্রেন্ড হবা? দুঃখিত মিস লালপানিওয়ালি, একটা কথা জানো? না বললে কীভাবে জানবো? তোমার চোখ, ঝগড়া করা, কাপা ঠোঁট দুটোই আমাকে পাগল করে দিছে। চোখ খুলে তোমাকে দেখি, চোখ বন্ধ করলেও তোমাকে দেখি। আপনি আমাকে চেনেন? আপনি আসলে কে সত্যি করে বলেন তো? তোমার ফিউচার লাং প্লাস ভাতার। এত কনফিডেন্স নিয়ে কীভাবে বলছেন যে আপনি আমার ফিউচার লাং প্লাস ভাতার? কারণ আমি তো তোমার ফিউচার লাং প্লাস ভাতার। ভাইয়া, আপনি আসলে কে? আপনার পরিচয়টা দিবেন? উফ, ভাইয়াটা একটা কলিজায় এসে লাগলো। বোকা মেয়ে, লাংকে কেউ ভাইয়া বলে? ঈশার এবার মেজাজ খারাপ হলো। তখন থেকে লাং আর ভাতার ভাতার করে যাচ্ছে। আপনার সাহস তো কম না, অচেনা একটা মেয়েকে রাত 12টায় জ্বালাচ্ছেন। রাগ করছে কেন? জাস্ট একটু কথা বলতে চাই। আর তুমি তো অপরিচিত না, তার মানে আপনি আমাকে চেনেন? হ্যাঁ চিনি, তুমিও আমাকে চেনো। আপনার পরিচয়? আমার পরিচয় ঈশার ফিউচার লাং প্লাস ভাতার। আপনি কি আপনার পরিচয় দিবেন নাকি আমি ব্লক দেবো? ব্লক দিও না প্লিজ, পরিচয় না দিলে ব্লক দেবো, আর সাথে রিপোর্টও মারবো। মেসেজটা সেন্ড করে ঈশা আর অপেক্ষা করল না, সোজা আইডি ব্লক, তারপর রিপোর্টটা হ্যারাসমেন্ট। ফোন দিয়ে ফেসবুক অ্যাপ ডিলিট করে দিল। অসহ্য বিড়বিড় করে উঠল। বারান্দায় চেয়ার ছেড়ে উঠে রুমে চলে আসলো, দরজা লাগিয়ে লাইট অফ করে শুয়ে পড়লো। রাত 1টা, চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক, দূর থেকে ভেসে আসা গাড়ির হালকা আওয়াজ। অভ্রের রুমের বারান্দায় দোলনাটা হালকা হালকা করে দুলছে। অভ্র বসে আছে, পরনে নেভি ব্লু কালারের টি শার্ট আর ট্রাউজার, চুলগুলো এলোমেলো, ঠোঁটের কোণে শান্তির হাসি, আর বুকের সাথে লেপ্টে আছে নীল। অভ্রের গলা জড়িয়ে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আছে মেয়েটা। মাথাটা ঠিক অভ্রের বুকের বাঁ পাশে রাখা, যেখানে অভ্রের হার্টবিট সবচেয়ে জোরে শোনা যায়। নীল চোখ বন্ধ করে আছে, অভ্রের প্রতিটা হার্টবিট শেষ গুনছে। তার মনে হচ্ছে এই হার্টবিটগুলো শুধু তার নাম নিচ্ছে। অভ্র এক হাত দিয়ে নীলকে আগলে রেখেছে, আর অন্য হাত দিয়ে মাঝে মাঝে নীলের চুলি বেলে কেটে দিচ্ছে। একটু পর ঝুঁকে নীলের কপালে, গালে, ঠোঁটে আলতো করে চুমু খাচ্ছে, নরম আদুরে চুমু, যেন নীল ভেঙে যাবে। হঠাৎ নীল মাথা তুলল, অভ্রের চোখের দিকে তাকালো, ফিস ফিস করে বলল, মেজর সাহেব। অভ্র নীলের কপালে আরেকটা চুমু দিয়ে বলল, বলুন মিসেস চৌধুরী, আমার একটা ইচ্ছা পূরণ করবেন প্লিজ। অভ্র ভ্রু কুচকে হাসলো, বলে ফেলেন, আপনার কি ইচ্ছে? নীল একটু লজ্জা পেল, অভ্রের বুকের মধ্যে আরও গুটিয়ে নিল, তারপর আস্তে করলো, আমাদের বিয়েটা তো কাকতালীয়ভাবে হয়েছে তাই না? অভ্র ছোটো করে বলল, হুম। নীল অভ্রের শার্টের বোতাম খুঁটে থেকে ফুলে বলল, আমাকে আবার ধুমধাম করে বিয়ে করবেন প্লিজ। আমার না খুব ইচ্ছে করছে নিজের বিয়েতে নাচতে, সঙ্গে বাবার বাড়ি, শ্বশুরবাড়ি সবাইকে নাচাবো। অভ্র কিছুক্ষণ চুপ করে নীলের দিকে তাকিয়ে রইল, মেয়েটার চোখের পানির মতো স্বচ্ছ একটা আকাঙ্ক্ষা। অভ্র নীলের থুতনি ধরে মুখটা উপরে তুলল, তারপর গভীরভাবে নীলের চোখে চোখ রেখে বলল, ওকে মাই ডিয়ার মিষ্টি বউ, আপনার ইচ্ছা পূরণ করার জন্য আমরা আবার ধুমধাম করে বিয়ে করব। সত্যি? একদম সত্যি। আগামী শুক্রবার আমাদের আবার বিয়ে হবে ধুমধাম করে, যেমনটা আপনি চান মিসেস চৌধুরী। নীলের চোখ ছলছল করে উঠল খুশিতে। সে আর কিছু বলতে পারল না, শুধু অভ্রকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, অভ্রর গলায় মুখ গুজে দিল। অভ্র হেসে নীলকে কোলে তুলে নিয়ে দোলনা থেকে উঠে দাঁড়ালো, নীলকে বুকের সাথে চেপে ধরে পা বাড়ালো রুমের দিকে। রুমের ভেতর হালকা নীল আলো জ্বলছে। অভ্র নীলকে আলতো করে বেডের উপর শুইয়ে দিল। নীলের কপালে এসে পড়া
এলোমেলো ছোট্ট চুলগুলো কানের পাশে গুজে দিল, তারপর নীলের ঠোঁটে দীর্ঘ একটা চুমু খেলো। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। নীল অভ্রের হাত খামচে ধরে বলল, আপনি ঘুমাবেন না? অভ্র নীলের হাতে চুমু দিয়ে বলল, ঘুমাবো, তবে একটু পর। কেন? আমার একটু কাজ আছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি শেষ করে আসছি। এই কথা বলে অভ্র আবার নীলের কপালে চুমু খেলো, তারপর উঠে দাঁড়ালো। রুমের কোণে থাকা সোফাটার কাছে গেল, টেবিল থেকে ল্যাপটপ নিয়ে এসে সোফায় বসলো। ল্যাপটপ অন করে ফাইলে মনোযোগ দিল। রাতের নিস্তব্ধতা, শুধু কিবোর্ডের টাইপের করার শব্দ। মিনিট দুয়েক পর অভ্র হঠাৎ অনুভব করলো কেউ পেছন থেকে তাকে জড়িয়ে ধরছে। গরম নিঃশ্বাস ঘাড়ে পড়ছে। অভ্র পেছনে না থেকে বলল, মাই ডিয়ার মিষ্টি বউ, না ঘুমিয়ে উঠে এলে কেন? নীল অভ্রের ঘাড়ে মাথা রাখলো, ফিসফিস করলো, আপনাকে ছাড়া ঘুম আসছে না। অভ্র ঘুরে নীলের দিকে তাকায়, মেয়েটার চোখে ঘুম নেই। অভ্র নীলকে নিজের কোলে বসে নেয়, তারপর নীলের ঠোঁটে গভীর করে চুমু খায়। মেজো সাহেব, আপনি আপনার কাজ শেষ করুন, তারপর একসাথে ঘুমাতে যাব। অভ্র নীলকে নাকে নাক ঘষে বলে, ওকে মিসেস চৌধুরী। নীল অভ্রের বুকের সাথে মিশে বসে রইল। অভ্র কাজ করছে আর নীল চুপচাপ অভ্রকে জড়িয়ে ধরে বসে আছে। মাঝে মাঝে অভ্র নীলের ঠোঁটে চুমু খাচ্ছে, নীল অভ্রের কাজ দেখছে। এইভাবে সময় গেল। রাত 2:30টার দিকে অভ্র ল্যাপটপ বন্ধ করলো, লম্বা একটা শ্বাস নিল, নীলকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো, সোজা বেডের কাছে গেল। নীলকে বেডে শুয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়লো। নীল সাথে সাথে অভ্রের বুকে মাথা রাখলো। অভ্র নীলকে জড়িয়ে ধরে কম্বল টেনে নিল, নীলের কানের কাছে ফিসফিস করে বলল, শুভরাত্রি মিসেস চৌধুরী। নীল অভ্রকে আরও শক্ত করে জড়িয়ে দিল। কয়েক মিনিটের মধ্যে রুম জুড়ে দুজনের নিঃশ্বাসের শব্দ, দুজনেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। সকালের নরম রোদটা জানলার ফাঁক গলে সোজা এসে পড়ছে মেহরিনের মুখে। গরম গরম আলোয় ঘুমটা আর টিকল না। মেহরিন আনভরা ভেঙে চোখ কসলালো। পাশে তাকাতে দেখলো মাহিন এখনো বেঘোরে ঘুমাচ্ছে। একটা হাত মেহরিনের কোমরে জড়িয়ে ধরে আছে, মুখে বাচ্চাদের মতো শান্তি। মেহরিন দেওয়াল ঘড়ির দিকে তাকালো, 8টা বাজে। মেহরিন ফিসফিস করলো, মাহিনকে ডাকলো, এই যে মিস্টার, উঠে পড়ো, 10টায় অফিস আছে। মাহিন ঘুমের মধ্যে মেহরিনকে আরও শক্ত করে জড়িয়ে দিল। ঘুম ঝরানো গলায় বলল, আর 5 মিনিট। 5 মিনিট বলতে বলতে 1 ঘন্টা যাবে। উঠে বলছে। মাহিন এক চোখ খুলে মেহরিনের দিকে তাকালো, তারপর হঠাৎ করে মেহরিনকে টান দিয়ে নিজের বুকের উপর নিয়ে ফেললো। কি করছো? ছাড়ো, অফিস আছে না? মাহিন দুষ্ট হেসে মেহরিনের কানের কাছে মুখ নিয়ে বলল, অফিস পড়ে, আগে বউয়ের সাথে একটু প্রেম করনি। মেহরিন মাহিনের বুকে হালকা কিল দিল। সবসময় দুষ্টুমি তাই না? আমাকে ছাড়ো না, লেট হয়ে যাবে। মাহিন মেহরিনকে ছেড়ে দিল। মেহরিন উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। মিনিট 15 পর বের হয়ে এলো মেহরিন। এরপর মাহিন ফ্রেশ হতে গেল। মিনিট 10-এর মধ্যে মাহিনও ফ্রেশ হয়ে বের হয়ে এলো। দুজনে তড়িঘড়ি করে রেডি হলো। নেভি ব্লু শার্ট আর ব্ল্যাক প্যান্ট। মাহিনকে দেখে মেহরিন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। আর মেহরিনের মেরুন কালারের গর্জিয়াস 3 পিস লুকে দেখে মাহিন ফিসফিস করে বলল, আমার বউটাকে আজ একটু বেশি সুন্দর লাগছে। হয়েছে, এবার চলো। রুম থেকে বের হয়ে দুজনে ডাইনিং টেবিলে গিয়ে গেল। মাহিনের মা রাবেয়া বেগম গরম গরম পরোটা আর ডিম ভাজি বেড়ে দিলেন। মেহরিন এসে পরোটা ছিঁড়ে মুখে দিতেই কেমন একটা গন্ধ লাগলো। পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মেহরিন মুখে হাত দিয়ে দৌড়ে ওয়াশরুমে গেল। মেহরিনের পিছু পিছু মাহিনও ছুটে গেল। মেহরিন ওয়াশরুমে বেসিনের সামনে এসে বমি করছে। মাহিন পেছন থেকে এসে মেহরিনকে ধরলো। মেহরিনের বমি শেষ হলে কল ছেড়ে দিয়ে মুখ ধুলো। চোখ মুখ লাল হয়েছে। মাহিন চিন্তিত গলা বলল, কি হয়েছে হঠাৎ বমি করছে যে? মেহরিন দুর্বল করে বলে, জানি না, হঠাৎ করে মাথা ঘুরছে, বমি হচ্ছে, চলো ডাক্তারের কাছে যাবে। মেহরিন মাহিনের হাত ধরে বলল, আরে দূর, সামান্য বমি হলে কেউ ডাক্তারের কাছে যায়? চিন্তা করো না, একটু পর ঠিক হয়ে যাবো। হয়তো কাল রাতে খাবারটা হজম হয়নি। মাহিন কপাল কুঁচকে, সামান্য? তুমি কাঁপছো মেহরিন। আমি কোনো রিস্ক নিব না, প্লিজ মাহিন। অফিস আজকে ক্যান্সেল। কথাটা বলে মাহিন মেহরিনকে কোলে তুলে নিল। রাবেয়া বেগম দৌড়ে এলেন। কী হয়েছে মা? মা, মেহরিনের শরীর খারাপ লাগছে, আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এই কথা বলে মেহরিনকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় মাহিন। গাড়ি ছুটে চলছে হাসপাতালের দিকে। মাহিন বারবার মেহরিনের কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা দেখছে। মেহরিন মাহিনের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো। ক্লিনিকে পৌঁছাতে মাহিন প্রায় দৌড়ে ডাক্তারের চেম্বারে গেল। ডাক্তার মেহরিনকে চেক আপ করলো, প্রেশার মাপলেন, তারপর কিছু টেস্ট করলেন। মাহিন বাইরে পায়চারি করছে। টেনশনে হাত পা ঠান্ডা হয়েছে। রিপোর্ট আসতে ডাক্তার কাছে ছুটে গেল মাহিন। ডাক্তার রিপোর্টের দিকে দেখে হাসলেন, তারপর মাহিনের দিকে তাকিয়ে বললেন, কংগ্রাচুলেশন মিস্টার মাহিন, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। মাহিনের মাথা প্রথমে কাজ করল না। প্রেগনেন্ট? জি, ভয়ের কিছু নেই।
তবে প্রথম 3 সপ্তাহ একটু যত্ন নিতে হবে। সকালের দিকে বমি হওয়া নর্মাল। মাহিনের কানে আর কিছু ঢুকলো না। সে দৌড়ে মেহিনের কাছে গেল। মেহরিন বেডে বসেছিল। মাহিন মেহরিনের সামনে হাঁটু গেড়ে বসে 2 হাতে মেহরিনের মুখটা ধরল। কাঁপা কাঁপা বলে, মেহরিন, আমরা বাবা মা হচ্ছি। মেহরিন অবাক হয়ে তাকালো। মানে তুমি প্রেগনেন্ট? আমাদের বেবি এসছে। পরের সেকেন্ডে মাহিন খুশিতে পাগল হয়ে গেল। মেহরিনকে 2 হাতে কোলে তুলে নিয়ে কেবিনের মধ্যে ঘুরতে লাগলো। আমাদের বেবি এসছে মেহরিন, আমি বাবা হচ্ছে আর তুমি মা। মেহরিন লজ্জা পেয়ে মাহিনের গলা জড়িয়ে ধরল। মাহিন হাসপাতালের মধ্যে কী করছো সবাই দেখছে। মাহিন মেহরিনকে নামিয়ে কপালে পরপর 3টা চুমু খেলো। তারপর মেহরিনের পেটে হাত রাখলো। এখানে কিছু বোঝা যাচ্ছে না, তবুও মাহিনের মনে হচ্ছে এখনই তার দুনিয়া বড় হচ্ছে। চলো বাসায় যাই, মাকে বলতে হবে। তারপর আজকে আর অফিস না, সারাদিন তোমার যত্ন। মেহরিন হেসে মাথা নাড়ল। মাহিন মেহরিনের হাতটা শক্ত করে ধরল। আজকের সকালটা তাদের জীবনের সবচেয়ে সুন্দর সকাল। কেটে গেছে 1 সপ্তাহ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 7টা। অভ্র নীলের গায়ে হলুদ উপলক্ষে 2 চৌধুরী বাড়ি আজ নতুন করে সেজেছে। পুরো বাড়ির লাইটিংয়ের আলোয় ঝলমল করছে। পুরো বাড়িকে লাল আর সাদা গোলাপ দিয়ে মোড়ানো হয়েছে। গেট থেকে শুরু করে ভিতরের প্রতিটা কোনায় কোনায় ঝাড়বাতি দেওয়া হয়েছে। ছাদের পাশে বিশাল স্টেজ ডেকোরেশন করা হয়েছে। স্টেজে বড় করে লেখা হয়েছে অভ্র নীল। লেখাটা নিয়ন আলোয় ঝলমল করছে। নীলকে সাজানো হয়েছে, পার্লার থেকে লোগানো হয়েছে। হলুদ গর্জিয়াস লেহেঙ্গা, হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক, মাথার ফুল, কানে গলায় জুয়েলারি, ব্যাস এতটুকুতে অসম্ভব রকমের সুন্দর লাগছে নীলকে। নীল মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। হঠাৎ নীলের ফোনটা বেজে ওঠে। নীল ফোন হাতে নিয়ে দেখে দুষ্টু মেজর লিখে সেভ করে রাখা অ্যাকাউন্ট থেকে ভিডিও কল করছে। নীল কলটা রিসিভ করলো। ফোনের স্ক্রিনে নীলের মুখটা দেখে ওর তো অভ্র থমকে যায়। অভ্র অজান্তে অভ্রের হাত চলে যায় বুকের বাঁ পাশে। কি মিস্টার মেজর, এভাবে হাঁ করে তাকিয়েছেন কেন? ক্রাশ খেলেন নাকি? মাই ডিয়ার মিষ্টি বউ, তোমার এই মিষ্টি মুখটা দেখে ক্রাশ তো প্রতি সেকেন্ডে খাই। আমি মানুষটাই এমন যে যে দেখে সেই ক্রাশ খায়। বাই দ্য ওয়ে মেজর সাহেব, আমার লিপস্টিকের কালারটা জোস না? হুম, জোস, একেবারে লাল টুকটুকে স্ট্রবেরি। ইচ্ছে করছে এক্ষুনিকে টুপ করে খেয়ে ফেলি। দুষ্টু মেজর, সবসময় দুষ্টু দুষ্টু কথা, তাই না? নামের পাশে দুষ্টুতে একটা যেহেতু লেগে হয়েছে, সেহেতু দুষ্টু দুষ্টু কথা তো বলতে হবে। দুষ্টু মেজর, আপনার দুষ্টু কথা বাদ দিয়ে কাজের কথা আসেন। হ্যাঁ বলো, আসবেন কখন? একটু পরে বেরোবো। আপনি তো এখনো রেডি হননি। 2 মিনিটে রেডি হচ্ছে, তুমি লাইনে থেকো। হলুদ রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে না অভ্র। পাঞ্জাবির উপরে কুটিটাও পরে নেয়, সাথে লুফার শুজ, হাতে ঘড়ি। মিররের সামনে দাঁড়িয়ে চুলগুলো সেট করে পছন্দের পারফিউমটা স্প্রে করে নিজেকে শেষবারের মতো দেখে নেয়। ওই মিষ্টি বউ, তোমার মিষ্টান্নকে কেমন লাগছে? আমার মিষ্টান্ন মানে? কে আমার মিষ্টান্ন? আমি তোমার মিষ্টান্ন। আমি কি কোনোদিন একবারও বলেছি যে আপনি আমার মিষ্টান্ন? বলনি, তারপর আমি বললাম আর কি। আমি যেহেতু বলিনি সেহেতু আপনি কেন বলবেন? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। কেন বলবেন আপনি বলেন। আর মাই ডিয়ার মিষ্টান্ন, শুনুন, আপনাকে না অনেক বেশি সুন্দর লাগছে। সাবধানে আসবেন। আপনার জন্য আপনার মিষ্টি বউ টেনশন আছে। ফ্লার্টিং করা হচ্ছে তাই না? মোটেও না। বাই দ্য ওয়ে, বের হবেন কখন? আপনার অপেক্ষায় আছি, এক্ষুনি বের হবো। নীল ফোনটা কেটে দেয়। নীরবে মিররে নিজেকে দেখে লজ্জা মিশ্রিত হাসি দেয়। ঈশা পিছন থেকে দৌড়ে এসে নীলকে জড়িয়ে ধরে, বেবি, আজ তোমাকে আজকে না যা লাগছে পুরোই আগুন। আমি মেয়ে হয়ে তোমার উপর ফিদা হয়েছে। অভ্র ভাইয়া তো মনে হয় হার্ট অ্যাটাক করবে। পরের দিন হেডলাইনে বেরোবে, বই রূপ থেকে হার্ট অ্যাটাকে কোমায় চলে গেছেন মেজর ওয়াসিম অভ্র চৌধুরী। ঈশার কথা শুনে নীল হেসে দেয়। নীলের সাথে ঈশাও হাসে। বান্ধবী অভ্র ভাইয়া এখানে আসবে না? আসছে। তাহলে তোর তোর ড্রিম পূর্ণ হচ্ছে। ড্রিম আর কোথায় পূর্ণ হলো? শ্বশুর শাশুড়ি তো আসছে না, ওনারা আসলে ওনাদেরকে ডান্স করাতে পারলে ড্রিমটা পূর্ণ হতো। জামাই তো আসছে। আমি তো মনে করছিলাম অভ্র ভাইয়া আসবে না। কেন এমন মনে হলো? উনি যে গম্ভীর, আমি তো মনে করছিলাম এসব পছন্দ না। উনি গম্ভীর না, প্রথম দেখায় তোর মনে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। রাত 9টা। কালো রঙের গাড়িটা এসে থামলো নীলের বাড়ির সামনে। গাড়ির দরজাটা খুলে নামলো অভ্র। পাশে ঈশান আর 4জন ক্লোজ ফ্রেন্ড। বাড়ির ভেতর থেকে নীলের কিছু কাজই নিয়ে গিয়ে এলো অভ্রদেরকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার জন্য। বাড়ির চৌকাঠ পেরিয়ে অভ্র শ্বশুর শাশুড়িদের প্লাস বড়োদেরকে সালাম দেয়। অভ্রকে ড্রয়িং রুমে থাকা সোফায় বসানো হয়।
নাস্তা দেওয়া হয়। খাওয়া শেষে অভ্রকে স্টেজে নিয়ে বসানো হয়। মিনিট 5 পর নীলের এন্ট্রি হয়। নীল নাচতে নাচতে এন্ট্রি নিচ্ছে। নীলের পাশে ঈশা আরও 4জন বান্ধবী আছে। নীলকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায় অভ্র। অভ্র অজান্তে অভ্রের হাতটা চলে যায় বুকের বাঁ পাশে। নীলের দিকে মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে থেকে অভ্র। ঈশার কথায় অভ্রের ঘোর কাটে। দুলাভাই মুখ বন্ধ করে তারপর দেখুন, নয়তো মশা ঢুকবে। নীলের দিকে হাত বাড়িয়ে দেয় অভ্র। নীল অভ্রের হাত ধরে স্টেজে উঠে। দুজনে পাশাপাশি বসে। প্রথমে বড়রা এক এক করে হলুদ ছোঁয়, তারপর নীলের বান্ধবীরা। তাদের দেখে ঈশান আর বাকি বন্ধুরা এগিয়ে আসে। ঈশান গিয়ে ঈশার পাশে দাঁড়ায়। ব্যান, আমরা কি হলুদ ছোঁয়ানোর চান্স পাবো? আমরা আমাদের জিজুকে ছোঁয়ানোর পর যদি ভাগ্যক্রমে কিছু অবশিষ্ট থাকে তাহলে আপনারা চান্স পাবেন। সো চাপ নিয়েন না। এটাই কেমন কথা বিয়ান? এটাই কথা বিয়াই। এখন আপনারা যান, আমাদের জিজুর সাথে আমাদের পার্সোনাল কথা আছে। কি পার্সোনাল কথা আছে আমরাও শুনি? আমাদের জিজুকে আমরা পার্সোনাল কথা বলবো, আপনারা কে কে যে শুনবেন? আপনার জিজুর শালীদেরকে কিছু একটা হই, বাই দ্য ওয়ে কাজের জন্য আসছি, সেটা না হয় চলে যায়। ঈশান হলুদের বাটিটা একটু হলুদ তুলে নেয়। সেই হলুদ ঈশার গালে লাগিয়ে স্টেজ থেকে নেমে যায়। আর ঈশার আগে ফুঁসতে থাকে। আর ঈশান ওর দিকে তাকে মুচকে মুচকে হাসছে। হলুদের পর্ব শেষ হয়ে ডান্সের পর্ব শুরু হয়। সাউন্ড বক্সে রোমান্টিক গান বাজছে। সেই তালে তালে অভ্র আর নীল ডান্স করছে। অপরদিকে ঈশান তাকিয়ে আছে ঈশার দিকে। আজ ঈশাকে একটু বেশি সুন্দর লাগছে। ঈশান চোখ ফেরাতে পারছে না। ঈশান যে তার দিকে তাকিয়েছে তা ঈশার চোখ এড়ায় না। ঈশাকে বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে। ঈশান তার দিকে তাকিয়েছে। ঈশা রাগী দৃষ্টিতে ঈশানের দিকে তাকায়। চোখ দিয়ে ইশারা করে বলে, সমস্যা কি? ঈশান চোখ নামিয়ে নেয়। কিন্তু তার বেহায়া চোখ দুটো ঘুরে ফিরে আবার ঈশার উপরে গিয়ে স্থির। ঈশা আবার লক্ষ্য করে ঈশান তার দিকে তাকিয়েছে। ঈশা আবার বিরক্ত হয়ে বলে যায়। ঈশানের দিকে এগিয়ে যায় ঈশা। এই, আপনার সমস্যা কী বলেন তো? তখন থেকে দেখছি আপনি আমার দিকে তাকিয়ে আছেন আর মুচকি মুচকি হাসছেন। কাহিনী কি? তোমাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। তবে এভাবে তাকিয়ে থাকবেন না, প্রেমে পড়ে যাবেন। অলরেডি পড়ে গেছি, নতুন করে পড়ে গেছে মানে? কি বলতে চাইছেন আপনি? কিছু না। ভালো হয়ে যান মিস্টার ডাক্তার সাহেব, ভালো হয়ে যান, এখনও সময় আছে। আমি তো ভালো। ভালো মানুষ আবার কীভাবে ভালো হয়? ভালো মানুষ মেয়েদেরকে ইপটিজিং করে না। মানে বুঝলাম না। আপনি কি মনে করছেন আপনি আমাকে ইপটিজিং করবেন আর আমি বুঝতে পারবো না? আজকে আমার বান্ধবী বিয়ে বেঁচে গেলেন, নয়তো আজকে আপনাকে বুঝিয়ে দিতাম ঈশাকে চিনিস। কথাটা শেষ করে একটা ভাব নিয়ে চলে যায় ঈশা। আর ঈশার বোকা মেনে ঈশার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বক্সে গান চেঞ্জ হচ্ছে। কোকা কলা তুই, শোলা শোলা তুই। এই গানে উড়াধুরা ডান্স করছে পুরো মুরব্বী সমাজ। আর নীল হাতের তালি দিয়ে উৎসাহ দিচ্ছে। একটু আগে নীল সবাইকে নাচার জন্য জোর করছে। হাতের তালি দিতে দিতে নীল নিজেও উড়াধুরা ডান্স করা শুরু করে। নীলের এমন কাণ্ড দেখে অভ্র নিজেও স্টেজে উঠে দাঁড়ায়। নীলের কোমর জড়িয়ে ধরে নীলকে নিজের কাছে টেনে নেয়। মাই ডিয়ার মিষ্টি বউ, জামাই থাকতে একা একা ডান্স করছো, আমাকেও সাথে নাও। নীল হাসতে হাসতে বলে, মেজর সাহেব শুরু করুন। আস্তে আস্তে নীলের সব বান্ধবীরা এসে ডান্সে যোগ দেয়। তাদেরকে দেখে অভ্রর বন্ধুরা এগিয়ে এসে গানের ভলিউম বাজছে, সাথে চিৎকারও বাজছে। কেউ বাদ নেই, সবাই উড়াধুরা ডান্স করছে। মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী, পর্ব 18। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। চ্যানেলের সাথে থাকবেন, প্রত্যেকটা গল্পই শেষ অবধি দেব।